নওশীন বাবার কাছাকাছি এসে সালাম দিল। দাদিকে এখানে বসা দেখে বলল, কি গো দাদি, আজকে দেখি তুমিও এখানে আসো। আমি ডাকলে তো তুমি একেবারে বিরক্ত হও। হালিমা বেগম নওশীনের এতটুকু ব্যবহারও বিরক্ত হলো যেন, যা সবার সঙ্গে সঙ্গে আরও একজনের নজরে পড়ল। তার বেশ রাগ হলো। নাজিমুদ্দিন শিকদার সালামের জবাব নিয়ে বললেন, কি ব্যাপার আম্মাজান, আজকে আপনার এতটা দেরি হয়ে গেল কেন? নওশীন খানিক গাল ফুলিয়ে বলল, তুমি আমাকে আজকে ডাকলে না কেন আব্বু? আর এই যে ভাই আমার, প্রতিদিন তো আমি তোকে উঠাই, আজকে তুই কেন আমাকে উঠাসনি? আমিও আর তোকে জাগাবো না। মিষ্টি আমাকে না জাগালে আমি তো এখনো উঠতেই পারতাম না। নওশীনের গাল ফুলানো দেখে একজন চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যা সবার অগোচরে রয়ে গেছে। উফ, এই মেয়েটা আমাকে মেরেই ফেলবে। নাবিল তৎক্ষণিৎ বলল, কেন আপু, তুমি আমাকে না জাগালে আমি রোজ জাগতে পারবো না? আর আব্বু তো রোজ রোজ আমাকে উপরে গিয়ে জাগিয়ে তুলতে পারবে না। তাহলে আমি এখন থেকে তোমার কাছে তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব। তুমি উঠলে আমি টের পেয়ে যাব। এই যে মিষ্টি আপু, না উঠালে তুমি কিন্তু আমাকে একদম উঠাবি, নইলে কিন্তু তোকে আমি ব্যথা দিব। নাবিল পচা, নাবিল পচা, মিষ্টি পচা। এখানে উপস্থিত সবাইকে চা খেতে দিয়েছে তামান্না। সিয়াম নিজেকে শান্ত করতে গরম গরম চা নিয়েই মুখে দেয়। চাটা অতিরিক্ত গরম হওয়ার কারণে সিয়ামের জিভ পুড়ে যায়, যার কারণে সে চোখ মুখ কুঁচকে ফেলে, যা তার ভেতরের অস্থিরতা খানিকটা কমায়। সিয়ামের গরম চা খাওয়াটা তামান্নার নজরে পড়ে। অস্থির হয়ে বলে ওঠে, আরে আরে বাবা সিয়াম, কি করলে এটা? চাটা তো অনেক গরম। তিনি সিয়ামের দিকে ঠান্ডা পানি এগিয়ে দিলেন। তাড়াতাড়ি এটা মুখে দাও, ঠিক হয়ে যাবে। ইস, কি হলো বলো তো? ব্যস্ত হবে না আন্টি, আমি ঠিক আছি। উপস্থিত সবাই ব্যস্ত হয়ে উঠল। আপনার সবাই প্লিজ রিল্যাক্স থাকুন, আমি ঠিক আছি। নওশীনের চোখ জোড়া এবার সিয়ামের দিকে গেল। সিয়ামও তার দিকে তাকিয়েছিল, ফলে তাদের সুখাসুখি হলো। নওশীন কেমন যেন কেঁপে উঠল, দ্রুত চোখ সরিয়ে নিল। সিয়াম তা দেখে মনে মনে হাসল, তবে মুখখানা তার গম্ভীর, যেন এই মুহূর্তে চা খাওয়াটাই খুব গুরুত্বপূর্ণ কাজ তার কাছে। নওশীন আরও একবার আট চোখে সিয়ামকে পর্যবেক্ষণ করার চেষ্টা করল। সে বুঝতে চাইছে গত রাতের ঘটনার সঙ্গে এই লোকের কোনো হাত আছে কি না। আবার ভাবল, এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। লোকটা গতকালই এসেছে, গত রাতে তো শুনেছিল যে এই প্রথমবারই নাকি এদেশে এসেছে, কিন্তু চিঠিতে লেখা ছিল আমি নাকি তার ঘুম কেড়ে নিয়েছি। উফ, কে হতে পারে? হালিমা বেগম আবারও সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, নাজিম, নাসির, তোমরা মেয়েটার বাড়ির খোঁজ নিয়ে মেয়েটার বাবা মার সঙ্গে কথা বলো, একটা অনুষ্ঠানের আয়োজন করো। বিয়েটা যেহেতু হয়ে গেছে, মেনে না নিয়ে তো আর উপায় নেই। বাড়ির বড় ছেলে একটা অনুষ্ঠান আয়োজন না করলেও তো হয় না। তোমরা আর রাগ অভিমান পুষে রেখো না, কষ্ট রেখো না মনে। সবাই তৎক্ষণাৎ বলে, হ্যাঁ আম্মা, এটা আপনি ঠিক বলেছেন, একটা অনুষ্ঠানের আয়োজন করা উচিত। একটা মাত্র ছেলে আমার, নাজিমুদ্দিন বললেন, সব কিছু হবে আম্মা, এসবের তো একটু সময়ের প্রয়োজন। লোক জানাজানি হওয়ার আগে একটা অনুষ্ঠানের আয়োজন করলে ভালো হয়, নইলে তো লোক নানান কথা বলবে। নাসির শিকদার বলল, এমন কাজ করতে হবে কেন যাতে লোকে নানান কথা বলে? আর যাকে নিয়ে এসব বলছো তাকে এসব কোনো ভ্রুক্ষেপ নেই আম্মা। রেহানা স্বামীর দিকে বিরক্ত নিয়ে তাকালো, মনে মনে বলল, আহাম্মক কোথাকার। সিয়াম চা খাওয়া শেষ করে দাঁড়িয়ে বলল, আপনারা আলোচনা করুন, আমি বরং একটু উপরে যাচ্ছি। তামান্না ফের জিজ্ঞেস করলো, তোমার মুখে এখন কি অবস্থা বাবা? আন্টি, আমি একদম ঠিক আছি। ঠিক আছে, যাও বিশ্রাম করো গিয়ে। সিয়াম লম্বা লম্বা পা ফেলে তার রুমের দিকে অগ্রসর হচ্ছিল। আচমকা কেউ একজন এসে তার সামনে দাঁড়ালো। সিয়াম লম্বা লম্বা পা ফেলে তার রুমের দিকে অগ্রসর হচ্ছিল। আচমকা কেউ একজন এসে তার সামনে দাঁড়ালো। সিয়ামের চোখ মুখ ছিল শান্ত গম্ভীর। আচমকা কেউ তার সামনে দাঁড়ানোতে বিরক্তিতে তার মুখ আরো গম্ভীর হয়ে ওঠে। নাদিয়া অত্যন্ত খুশি হয়ে বলে, সিয়াম ভাই, আপনি এ সময় এখানে? নামাজ পড়তে গিয়েছিলেন নিশ্চয়ই। সিয়ামের নাদিয়ার সঙ্গে বিন্দুমাত্র কথা বলার ইচ্ছে নেই, তবুও ভদ্রতার খাতিরে বলল, হ্যাঁ,
এরপর সে তার রুমের দিকে অগ্রসর হওয়ার জন্য অগ্রসর হলো। নাদিয়া আবার দৌড়ে গিয়ে সিয়ামের পথ আটকে দাঁড়ালো। সিয়াম বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল, তবু সে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালালো। চলেন না সিয়াম ভাই, আমাদের বাড়ির ছাদটা আপনাকে ঘুরিয়ে দেখাই। এই মেয়ে ভয় করছে না? বাচ্চা একটা মেয়ে আমার মতো একজন পুরুষ মানুষের সঙ্গে এভাবে কথা বলতে। নাদিয়া হেসে বলল, ভয় করবে কেন? আপনি তো ভাইয়ের বন্ধু, আর আমি মোটেও বাচ্চা নই। কিছুদিন পরে আমি কলেজে ভর্তি হয়ে যাব। নাদিয়া অতি আবেগী হয়ে সিয়ামের হাতটা ধরে বলল, চলেন না ছাদে যাই। এবার সিয়াম অতিমাত্রায় রেগে গেল। নাদিয়ার হাতটা নিজের হাত থেকে ছিটকে সরিয়ে নিল। এতে নাদিয়া খানিক ব্যথা পেল। সিয়াম খানিক চিৎকার করে বলল, এই মেয়ে, সাহস কি করে হয় আমার হাত ধরার? তখন সেখানে উপস্থিত হয় নৌসিন। সে তার নিজের ঘরের দিকে যাচ্ছিল। নৌসিন সিয়ামের দিকে তাকালো, চোখ জোড়া রাগে লাল হয়ে আসছে। সে পরিস্থিতি শান্ত করতে বলল, আপনি কিছু মনে করবেন না, আপনাকে নিজের বড় ভাইয়ের মতো ভেবেই বলেছে। নৌসিনের গলা শুনে নাদিয়া সিয়াম দুজনেই তার দিকে তাকায়। সিয়ামের চোখে বা রাগের বদলে মুগ্ধতা নেমে আসে। এই মেয়েটাকে দেখলে সে মোটেও রাগ করে থাকতে পারে না। নৌসিনকে দেখে নাদিয়ার চোখ মুখে নেমে এলো একরাশ বিরক্তি, যা চোখ এড়ালো না সিয়ামের। সিয়াম শান্ত কণ্ঠে বলল, আপনার বোনটা বড্ড গায়ে পড়া। অপরিচিত বড় ভাইদের এভাবে গায়ে পড়ে কথা বলতে নেই বলেই দ্রুত নিজের বরাদ্দ করা রুমে ঢুকে গেল সিয়াম। নাদিয়া দাঁতে দাঁত চেপে নৌসিনের কাছাকাছি এসে গায়ে হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিল। এমন আক্রমণের জন্য নৌসিন প্রস্তুত ছিল না। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে নৌসিন ছিটকে ফ্লোরে পড়ে গেল। এই, তোকে কে বলেছিল এখানে এসে আমার হয়ে কথা বলতে? একদম আমার কোনো কিছুতে নাক গলাতে আসবি না। আর ওই যে সিয়াম ভাইকে দেখছিস না, একদম ওনার দিকে চোখ তুলেও তাকাবি না। অবশ্য তুই তাকালি বা কি, তার চোখ তো আর অন্ধ নয়। তোর জায়গায় রং, নীরব ভাইও তোর থেকে বাঁচতে কত সুন্দরী একজন ভাবি নিয়ে এসেছে। সেখানে সিয়াম ভাইও নিশ্চয়ই আমার মতো একজন সুন্দরী রেখে তোর দিকে তাকাতে যাবে না। এই বলে মুখ ভেঙে সেখান থেকে চলে গেল নাদিয়া। হালিমা বেগম খুঁজে খুঁজে ছেলের জন্য একজন রূপবতী রাজকন্যা এনেছিলেন। তামান্না তার রূপে যেমন রূপবতী, গুণেও গুণবতী। নৌসিন এর গায়ের রংটা যতটুকু চাপা, নাদিয়ার গায়ের রং তার চেয়ে বেশি দ্বিগুণ ফর্সা। তবে নৌসিন কালো নয়, ফর্সাও নয়। নাদিয়াকে যে কেউ দেখলেই বলে, মায়ের চেয়েও বেশি সুন্দর হয়েছে মেয়েটা। তবে আচার ব্যবহারে মায়ের কাছাকাছিও যেতে পারেনি। অন্যদিকে নৌসিনকে দেখলে সবাই বলে বাবার মতো, কারণ নাজিমুদ্দিন শিকদারের গায়ের রংটা খানিক চাপা, যেন নৌসিনের সঙ্গে মিলে যায়। এই গায়ের রং নিয়ে নাদিয়া সবসময় নৌসিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আরও একটা কারণ হলো নাদিয়ার ধারণা নৌসিনকে বাবা মা বেশি ভালোবাসে। নাদিয়ার ব্যবহারে নৌসিন নিজেকে মানিয়ে নিয়েছে। ছোট বোন না বুঝে কত কিছুই বলতে পারে, কিন্তু আজ নীরবের কথা বলায় নৌসিন বেশ কষ্ট পেয়েছে। সেই নীরবকে ভুলে থাকতে চায়, যদিও তা আদতে সম্ভব কিনা সে জানে না। তবু এমন কথা বলায় নৌসিন বেশ কষ্ট পেয়েছে। নৌসিন আস্তে আস্তে তার ঘরে চলে গেল। তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সবার ছোট বোনের সঙ্গে কত ভাব থাকে, কত সুন্দর মিলেমিশে থাকে, অথচ তার বোনটা তাকে বুঝতেই চায় না। বিছানার কিনারায় বসে এমনটাই ভাবছিল নৌসিন। হঠাৎ তার চোখ পড়ল বিছানার মাঝখানে একটা সাদা গোলাপের নিচে একখানা সাদা কাগজের মতো। গোলাপটা হাতে নিল, ভাবল আবার। কৌতূহলী নিয়ে কাগজটা খুলল। আমার মায়াবিনী। কি মায়া করলে বলো তো আমায়? ওই দূর থেকেই তোমার স্নিগ্ধ হাসি দেখে আমার সকালের ঘুম ভাঙে। তখন বুকের বা পাশটায় কি যে ব্যথা হয় মায়াবিনী। তখন মনটা ছটফট করে তোমার কোমল হাতের একটুখানি ছোঁয়া পেতে। স্নিগ্ধ সকালে মায়াবিনীর মুক্ত ঝরা হাসি, খুব কাছ থেকে দেখতে। সে হাসি ভরা গাল দুটো টেনে দিতে। এত যন্ত্রণা কেন দাও বলো তো? এর জন্য তোমার কঠিন শাস্তি পাও না ইতি। মায়াবিনীর মায়ায় আটকে যাওয়া অসহায় এক পুরুষ। আশ্চর্য, এতটুকু সময়ের মধ্যে কে রেখে যাবে এই চিঠি? ওই লোকটাকেও তো এতক্ষণ নিচে দেখলাম। দেখে তো মনে হলো
আব্বু চাচুদের সঙ্গে নামাজ পড়ে এসেছে। আর তারপরে উপরে উঠে আসলো নাদিয়ার সঙ্গে ঝামেলা। এতটুকু সময়ের মধ্যেই নিশ্চয়ই চিঠি আমার ঘরে রেখে যাওয়ার কথা না। উফ, কি হচ্ছে আমার সাথে এগুলো? মিষ্টিটাও ঘরে নেই যে জিজ্ঞেস করে কিছুটা জানতে পারবো, আব্বু আম্মুকে জানাবো। কিন্তু এমন লজ্জাজনক ব্যাপার তাদের জানানোটা কি ঠিক হবে? কোনো এক পুরুষ আমার ঘরে এসে চিঠি দিয়ে যাচ্ছে, সি সি সি, লজ্জাজনক ব্যাপার। নৌসিন তার কবুতরগুলো ছেড়ে দিয়ে ছাদের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে খাবার ছিটিয়ে দিচ্ছে, আর এক ঝাঁক কবুতর তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তার মুখে মিষ্টি হাসি, সেই হাসিতে ক্ষণে ক্ষণে খুন হয়ে যাচ্ছে একজন। তার হাতে ক্যামেরা, চোখে মুখে একরাশ মুগ্ধতা। নৌসিন প্রতিদিন সকালে এ কাজ করে। দৃশ্যটা চোখে পড়ার মতো। কবুতরগুলোর খাওয়া শেষ হলে একে একে উঠতে শুরু করে। নৌসিন আর দেরি না করে দুই হাত দুই দিকে মেলে দেয়, এরপর আকাশের দিকে তাকিয়ে ঘুরতে থাকে। এতে তার লম্বা ঘেরওয়ালা গাউনটা চারিদিকে ছড়িয়ে যায়, যেন কোনো রাজকন্যা আনন্দ প্রকাশ করছে। আর কবুতরগুলো সব একসঙ্গে ডানা ঝাপটে উঠতে থাকে। এই অপূর্ব দৃশ্য সবটাই ক্যামেরাবন্দি হয় সিয়ামের। এসব সেই শুরু থেকে ক্লিক করেছে আর ভিডিও করেছে। নাবিলও দৌড়ে ছাদে আসে। সে এই সময়টা প্রতিদিন বোনের সঙ্গে ছাদে কাটায়। আজকে দেরি হয়ে গেল। তার সঙ্গে ডানা ঝাপটে উড়ে আসছে মিষ্টি। নাবিল চিৎকার করে বলে, ইয়ে আপু, তোমাকে কি সুন্দর লাগছে। মিষ্টিও তার মিষ্টি ভাষায় বলে, নসি সুন্দর সুন্দর। ভাই আর মিষ্টির গলা পেয়ে নৌসিন চোখ মেলে তাকায়। দেখে তার থেকে অনেকটা উপরে আকাশে একটা ড্রোন উড়ছে, যা দেখে সে সাথে সাথে থেমে যায়। আশ্চর্য, আমাদের বাড়ির উপরে কে ড্রোন চালাচ্ছে? নাবিলের নজরও সেদিকে যায়। তাই তো আপু, আমার কি মনে হয় জানো তো, তোমাকে কেউ ভিডিও করেছে। কি সুন্দর, দারুণ লাগছিল তোমাকে। নৌসিনের তৎক্ষণিক মনে পড়ে সেই চিঠির কথা। তবে কি যে উপহার আর চিঠি পাঠিয়েছে সেই? নৌসিন উদ্বিগ্ন হয়, ভাইকে বলে, হ্যাঁ রে ভাই, তো রুমটা তো আমার রুমের পাশেই। তুই গতকাল থেকে আমার রুমে যেতে দেখেছিস অপরিচিত কাউকে? না তো আপু। আর তাছাড়া অপরিচিত কেউ আসলেও হুট করে তো দোতলায় যায় না। কেন আপু? না রে, আমার কেন যেন মনে হয় কেউ আমার ঘরে গিয়েছিল। তখন মিষ্টি উড়ে এসে নৌসিনের কাঁধে দাঁড়িয়ে বলে, বন্ধু এসেছে, বন্ধু। এই তোর এই বন্ধুটাকে সেটাই তো বলতে পারছিস না। এবার মিষ্টিকে হাতে এনে বলে, মিষ্টি, আমাকে তোর বন্ধুর কাছে নিয়ে যাবি? বন্ধু হারিয়ে গেছে। ধর আপু, আমি বরং আব্বুকে বলি যে আমাদের বাড়ির ছাদের ভিডিও করছে, কেউ তোমার ভিডিও করেছে। তখনই সিয়াম আড়াল থেকে বেরিয়ে ওদের সামনে এসে বলল, আরে তোমরা এখানে কি করছো? নাবিল সিয়ামকে দেখে আনন্দের সাথে বলল, ভাইয়া তুমি এখানে? তুমি তো তোমার ঘরে গিয়েছিলে, আর একটু আগে এলেই তো দেখতে পেতে আপু আর কবুতর কত সুন্দর খেলা চলছিল। সিয়াম শান্ত চোখে একবার নৌসিনকে দেখে বলল, তাই? তুমি তো এ ব্যাপারে কিছুই বললে না, আর তোমার আপু তো আমাকে একটু দাওয়াতও দিতে পারত তার খেলা দেখানোর। আমি তো এ বাড়ির অতিথি, এ বাড়িতে নতুন, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। তুমি তো তখন ঘরে চলে গেলে, নইলে আমি তোমাকে এখানে নিয়ে আসতাম। আমি তো ভাবলাম তুমি বিশ্রাম করছো, তাই আর নিয়ে আসিনি। তবে কালকে তোমাকে দেখাবো, কেমন? ওকে। নৌসিন ভুরুকুঁচকে ওদের দিকে তাকিয়ে ভাবছে, লোকটা তো সারাদিন চুপচাপ গম্ভীর হয়ে থাকে, এর সঙ্গে আবার ভাইয়ের তো খাতির হলো কখন? আশ্চর্য। মূলত তারা নামাজ পড়তে গিয়ে পথেই তাদের সঙ্গে ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়েছে। সিয়ামি অবশ্য আগ বাড়িয়ে কথা বলে সহজ হয়েছে নাবিলের সঙ্গে, আর নাবিলকেও নিজের সঙ্গে কথা বলায় সহজ করেছে। নাবিল আবার বলল, দেখো ভাইয়া, ওই যে কেউ একজন ড্রোন চালাচ্ছে আমাদের বাড়ির ছাদে। আব্বুকে ব্যাপারটা এখনই বলতে হবে। আরে রিল্যাক্স, ওটা আমার। নাবিল আশ্চর্য হয়ে বলল, তোমার? হ্যাঁ, তোমাদের বাড়িটা, তার চারপাশটা এত সুন্দর, সেটা ভিডিও করে নিয়ে যাচ্ছি আমি। ও তাই বলো? আমি আর আপু তো ভাবলাম কে না কে। আরে এটা তো দেখি একটা প্যারট। হ্যাঁ, এটা আপুর তোতা পাখি, ওর নাম মিষ্টি। জানো ভাইয়া, ও কিন্তু কথা বলতে পারে। ওকে যা শিখিয়ে দেওয়া হয় ও কিন্তু তাই বলতে পারে, তাই নাকি? হ্যাঁ, তুমি তো কাল জার্নি করে এসে বিশ্রাম নিচ্ছিলে, তাই তোমার কিছুই দেখা হয়নি। এই মিষ্টি, এটা তোমার একটা ভাইয়া। তোরও কিন্তু ভাইয়া। বল ভাইয়া বল। ভাইয়া ভাইয়া, ভাইয়া সুন্দর।
ওয়াও, সো সুইট। হ্যাঁ তাই তো, ওর নাম মিষ্টি। ওয়াও, আমার একদম কিছুই দেখা হয়নি, অনেক কিছু মিস করে ফেলেছি। হাই মিষ্টি। আপনি তো তখন নাদিয়ার সঙ্গে ছাদে আসতে পারতেন, কই তখন তো তাকে আপনি ধমক দিলেন আসবেন না বলে। তাহলে আপনি এখন ছাদে যে কেন? এখানে আসাতে তুমি বিরক্ত হয়েছে বুঝি? সরি, তোমাকে তুমি করেই বলে ফেললাম, কারণ তুমি বয়সে আমার থেকে অনেক ছোট। সে না হয় ঠিক আছে, তখন নাদিয়াকে ওভাবে না বকে ওর সঙ্গে এলেই তো পারতেন। তখন আমার আসতে ইচ্ছা হয়নি, তাই আসেনি। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি বরং যাচ্ছি। এই বলে নৌশিন নিচে চলে গেল। কি হলো বলো তো পিসি? তোমার আপু তো আমাকে দেখে একদম রেগে গেল মনে হচ্ছে। না না ভাইয়া, আপু কিন্তু খুব ভালো, হয়তো কোনো কারণে মন খারাপ চলেছে। হতে পারে, চলো আমরা ড্রোনটা নিয়ে দেখি ভিডিওটা কেমন হয়েছে। আমাকে দেখাবে ভাইয়া? অবশ্যই, চলো। নীরব আর মোহিনী দাঁড়িয়ে আছে নিজামুদ্দিনের ঘরের তার সামনে। মূলত নিজামুদ্দিন শিকদার ওদের ডেকে পাঠিয়েছে। চাচু ডেকেছিলে? হ্যাঁ বসো, কিছু কথা ছিল। হ্যাঁ চাচু বলো। তোমার দাদির ইচ্ছা তোমার বিয়েটা ধুমধাম করে বড় করে আয়োজন করে করার। তোমার বাবা মায়েরও এমনটা ইচ্ছা অবশ্যই আছে, একমাত্র ছেলে তুমি, তাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে আমাদের তো আর বলার কিছু নেই। তবুও আমাদের তো একটা সমাজ আছে, তাই আমরা চাচ্ছি তোমাদের আবার ধুমধাম করে বিয়েটা দেব। তার জন্য বৌমার বাবা মায়ের পরিচয়, বাড়ি কোথায়, সব কিছু জানা দরকার। বৌমার বাবা মার সঙ্গে যোগাযোগটা করিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ চাচু, ওর বাবা বাংলাদেশের, মা আমেরিকান, তবে ওর বাবা মা বাংলাদেশেই থাকেন। পড়াশোনার জন্য ওর মামার কাছে আমেরিকায় থাকতো। নাজিমুদ্দিন শিকদার একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, বললেন, বেশ তো, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলো। এভাবে তো আর থাকা যায় না। ওনাদের আগামীকাল আসতে বলে চাচ্ছ? যত তাড়াতাড়ি সম্ভব হয় ততই ভালো হবে। ঠিক আছে। নৌশিন বাবার কাছে আসছিল কোনো একটা কাজে। দরজার কাছাকাছি আসতে ভিতর থেকে নীরবের গলা শুনে পা দুটো থেমে গেল। তাদের কথাগুলো যেন নৌশিনের কলিজায় আঘাত হানে। নৌশিনের আর ভেতরে যাওয়ার ইচ্ছে জাগে না। দরজার পাশ থেকে সরে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ায়। চোখ বন্ধ করে ভাবে, যাকে ভুলে যেতে চাই তার এই সামান্য কথা শুনে এত কষ্ট কেন হচ্ছে আমার। তবে তার ভাবনা বেশি দূর এগুলোর আগেই গম্ভীর পুরুষলি কণ্ঠ তার চোখ জোড়া খুলে যায়। কি ব্যাপার তোতা পাখির জননী, আড়ি পাচ্ছ নাকি? আচমকা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসাতে হকচকিয়ে যায় নৌশিন। আসলে তেমন কিছু না। তাহলে কেমন কিছু? ওই আব্বুর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিলাম, ভেতর থেকে ভাইয়াদের গলা শুনে আর যায়নি। ও আপনি এখানে? তুমি তোতলাচ্ছ কেন? এই তুমি আবার তোমার পাখিটাকে এরকম তোতলা বানিয়েছ নাকি? আশ্চর্য, আপনি এত কথা বলছেন কেন? আমার আব্বুর ঘরের সামনে আমি দাঁড়াতেই পারি, এর জন্য আড়ি পাতা হয় নাকি? হ্যাঁ তাই তো। যাকে এক কাপ কফি পাওয়া যাবে, আসলে মাথাটা ভীষণ ব্যথা করছে। আপনি কফি খাবেন, তার জন্য আব্বুর ঘরের সামনে এসেছেন কেন? রান্নাঘর তো ওই দিকে। তোমরা কি তোমাদের বাড়ির অতিথিকে রান্না করে খেতে বলো? না না, আপনি ভুল বুঝছেন। আমি বলতে চাইছি ওইখানে কেউ না কেউ থাকবে, তাদেরকে বললেই তো। যাই হোক, আমি দিচ্ছি, আপনি অপেক্ষা করুন। ওখানে কাউকে না দেখেই তো চারিদিকে তাকাতে তোতা পাখির জননীকে এখানে দেখতে পেলাম, তাই তো এখানে আসা। আচ্ছা ঠিক আছে, সরি, আমি আপনার কফির ব্যবস্থা করছি। কফিটা আমার ঘরে দিয়ে আসবে, আমি ঘরে যাচ্ছি বলে আর একটু অপেক্ষা করলো না সিয়াম। সোজা নিজের বরাদ্দকৃত ঘরের দিকে হাঁটা ধরল। সিয়াম চোখের আড়াল হলে নৌশিন মুখ ভেঙে বলল, আড়ি পাচ্ছিলেন নাকি? আমি আড়ি পাতব না, কি করব তাতে এই লোকের কি? আশ্চর্য, আজকাল আমার সঙ্গে ঠিক কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। রান্নাঘরে মা কাকিরা কাজ করছে, কাজের লোকেরা হাতে হাতে সাহায্য করছে। নৌশিন চারিদিকে চোখ বুলিয়ে কাউকে কিছু না বলে কফি বানানোর কাজে লেগে পড়ল। তামান্না শিকদার মেয়েকে কফি বানাতে দেখে বললেন, কিরে মা, তুই এখন কফি বানাচ্ছিস কেন? এই সময় তো তুই কফি খাস না। আম্মু, কফিটা আমার জন্য না, তোমাদের অতিথির জন্য, ওই যে ভাইয়ের বন্ধুটা আছে না, ওনার জন্য। রেহানা কথাটাকে একটু ছেড়ে দিল না, খোঁচে মানে বলল, হ্যাঁ রে নৌশিন, তুই কি এখন কোনোভাবে নীরবের ওই বিদেশি বন্ধুকে পটানোর চেষ্টা করছিস নাকি?
তামান্না শিকদার এবার আর সহ্য করলেন না, মুখের উপর বললেন, এখানে কিন্তু আমি উপস্থিত আছি। আমারই সামনে আমারই মেয়েকে বাজে কথা বলার সাহস পাও কোথাও তুমি? ভাবি, আমি তো মজা করছিলাম, তোমার এমন মজার কোনো প্রয়োজন নেই আমাদের। আসলে আম্মু, তোমরা প্লিজ কথা কাটাকাটি করো না। আসলে আমার সঙ্গে পথে দেখা হয়েছিল বলে আমাকেই বলল। তোমাদের হাতে কাজ দেখে আমি নিজে কফিটা বসিয়ে দিলাম। তামান্না শিকদার বলেন, তো কি হয়েছে? ঘরে অতিথি এসেছে, সে কিছু একটা চেয়েছে, আর তুই কাকে দিবি এতে দোষের কিছুই নেই। তুই যা, তাড়াতাড়ি গিয়ে ছেলেটাকে কফি দিয়ে আয়। এই তো আম্মু যাচ্ছি। রেহানা মুখ ভেঙে মনে মনে বলল, আপদ একটা। নসীন সিয়ামের ঘরের কাছাকাছি আসতেই পথ আগলে দাঁড়ালো নদিয়া। এই তোকে বলেছিলাম না সিয়ামের আশেপাশে যাবি না, কিন্তু তুই তো দেখছি সোজা তার ঘরে চলে যাচ্ছিস। দেখ বোন, আমার সঙ্গে ভালো ব্যবহার করতে না পারলে আমার সঙ্গে কথা বলিস না প্লিজ, তবু বাজে কথা বলবি না। আর সিয়াম কি, উনি তোর কত বড় ভাইয়া বলতে পারিস? নাদিয়া নৌসিনের হাত থেকে কফিটা ছিনিয়ে নিলে বলল, তোর সঙ্গে কথা বলার ইচ্ছে এমনিতেও আমার নেই, কিন্তু কি আর বলবো বল, তোর তো আবার ছিনিয়ে নেওয়ার স্বভাব। আর আমি কাকে ভাইয়া বলবো আর কাকে কি বলে ডাকবো সেটা তোর থেকে শিখতে হবে না। মানে? নাদিয়ার কিছুই বলল না, আর না নৌসিনকে বলার সুযোগ দিল। নৌসিন ভাবছে, ও কি বলতে চাইছে আমি ওর থেকে ঠিক কি ছিনিয়ে নিয়েছি? আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নৌসিনের ভেতর থেকে একটা। বোনটাকে যত ভালোবাসতে চেষ্টা করলাম, ও যেন ততই দূরে চলে গেল। ড্রয়িং রুমে সবাই চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তামান্না শিকদার ছোট মেয়ের হাতে ঠান্ডা পানি ঢেলে মলম লাগিয়ে দিচ্ছেন। নাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাজিমুদ্দিন শিকদার আফসোসের সুরে বললেন, ইস, কতখানি পুড়ে গেল, একটু দেখে শুনে কাজ করবে না মামনি? সিয়াম মুখে অপরাধী ছটফটিয়ে বলল, সরি আঙ্কেল, আসলে আমার জন্যই হলো সব কিছু। তামান্না শিকদার সিয়ামকে সান্ত্বনা দিয়ে বললেন, না না বাবা, এমন করে বলো না, তুমি তো আর ইচ্ছে করে কিছু করনি। সিয়াম মনে মনে হেসে বলল, সরি শাশুড়ি মা, ইচ্ছে করে কাজটা করেছি। মুখে বলল, আসলে কিভাবে যে কি হলো আমি বুঝে উঠতে পারলাম না। নাজিমুদ্দিন শিকদার বললেন, আহা বাবা, তুমি এত অস্থির হও না, সামান্য কফি পড়েছে, ঠিক হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক। সিয়াম নিজের ঘরে নৌসিনের আগমনের জন্য পায়চারি করছিল। মাথা ব্যথা তো একটা বাহানা মাত্র। তখন সে তার ঘরের বাইরে থেকে কথার আওয়াজ পেয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে নাদিয়ার সব কথাই শোনে। এতে মেজাজ তুঙ্গে উঠে যায়। নাদিয়া ঘরে ঢোকার আগে আগে সেই বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে মাথার ওপর হাত রেখে বসে। নাদিয়া অবশ্য ঢোকার আগে অনুমতি নেয়, আসবো সিয়াম ভাই, এসো, আপনার কফি। আমার মাথাটা ব্যথা করছে, তুমি একটু আমার কাছে এসে দিয়ে যাও। নাদিয়ার জন্য যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো লাগছিল। সে দ্রুত সিয়ামের কাছে গিয়ে কফির মগটা এগিয়ে দেয়। সিয়াম চোখ বন্ধ থাকা অবস্থায় কফির মগটার দিকে এমনভাবে হাত লাগায়, এতে তার হাতে লেগে মগটা উল্টে যায়। মগের কফি সব নাদিয়ার হাতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নাদিয়া চিৎকার করে ওঠে, আহ, পুড়ে গেল, সরি, ইস, লেগে গেল, চোখ বন্ধ ছিল তো তাই দেখতে পাইনি, সরি। না আম্মু। নসীন তখন কাছাকাছি ছিল। নাদিয়ার চিৎকার শুনে ছুটে যায়। আরে দেখি কি হলো। নাদিয়া নসীনকে না দেখে এক ছুটে নিচে চলে যায়। আম্মু। নাদিয়ার চিৎকার শুনে তামান্না শিকদার রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসেন। এরপর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নাদিয়ার চিৎকারে আশেপাশ থেকে তার বাবা চাচাও বেরিয়ে আসে। নৌসিন আর সিয়ামও নাদিয়ার পিছু পিছু নিচে এসেছে। সিয়াম নাজিমুদ্দিনের কাছে কৈফতের সুরে বলে, সরি আঙ্কেল, আমি চোখ বন্ধ করে হাত বাড়িয়েছিলাম, কিভাবে কি হলো আমি বুঝতে পারলাম না, আই এম ভেরি সরি। রাতেই মোহনী তার বাবা মায়ের সঙ্গে কথা বলে, নীরবও তাদেরকে সব বুঝিয়ে বলে। মোহিনীর বাবা মুফিজ সাহেব প্রথমে অসন্তুষ্ট হয়। একমাত্র মেয়ে হয়, না চাইতেও সব কিছু দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। সেই মেয়ে জীবনে এত বড় একটা পদক্ষেপ নিল, তাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করল না। মোহিনীর মা লিয়ারা ভিনদেশী, তার কাছে এসব কোনো ব্যাপার না, তাই সে এসব নিয়ে বেশি একটা ঘাটল না। স্বামীকেও মানিয়ে নিল। তারা জানালো আগামীকাল তারা আসবে। মোহিনীর ছোট একটা ভাই আছে, মুরাদ, নাবিলের বয়সী।
বড় বোনের সঙ্গে তার খুব একটা সখ্যতা নেই, এ নিয়ে মুরাদের বেশ আক্ষেপ রয়েছে। সে বোনের সঙ্গে সখ্যতা করতে চাইল। মোহিনী নির্লিপ্ত, তার ব্যবহার এমন যে অতিরিক্ত ভালোবাসে না, আবার খারাপ ব্যবহারও করে না। কিন্তু মুরাদের চাওয়া তার বোন তাকে নিয়ে অনেক আহ্লাদ করুক, দুজনে মিলে খুনসুটি করবে, ঝগড়া করবে, ভালোবাসবে, কিন্তু তার বোন তো তার লাইফ নিয়ে ব্যস্ত। পরদিন মোহিনীর বাবা মা এলে নাজিমউদ্দিন শিকদার তাদের সঙ্গে আলাপ করে অনুষ্ঠানের একটা দিন নির্ধারণ করেন। বিয়েটা যেহেতু হয়ে গেছে, বাড়তি আর কিছু বলার তো নেই। নাসির শিকদার ছেলের বিয়েটা এভাবে এখনো মেনে নিতে পারছে না। ছেলের বাবাকে মনমরা দেখে মফিজ সাহেবেরও খুব একটা ভালো লাগলো না। নাসির শিকদার সেটা আন্দাজ করতে পেরে তিনি আরও বেশি জলঘোলা করতে চাইলেন। নিজের ভালোবাসার মানুষ আর নিজের ওরসজাত সন্তান যখন তার সঙ্গে এমন করতে পারল, তখন আর কি বা বলার আছে। তিনি চাইলে উঁচু গলায় স্ত্রী সন্তানকে শাসন করতে পারেন, তবে এতে খারাপ বই ভালো হবে না। যারা ভালো হওয়ার তারা এমনিতেই ভালো হয়ে যায়। কম তো চেষ্টা করেনি। এদের ভেতর সেসব লক্ষণ থাকলে তো কিন্তু এতে সংসারে ঝামেলা হবে, তাই আর তিনি ঝামেলা করলেন না। মফিজ সাহেবের সঙ্গে ভালো মন্দ আলোচনা করলেন। নৌসিনের এইচএসসি পরীক্ষা 2 দিন বাদে শুরু হয়ে যাবে। এই সময় বাড়িতে একটা বিয়ে হইহুল্লোড়। নাজিমউদ্দিন শিকদার, নাসির শিকদার দুজনেই খানিক আপত্তি ছিল, তবে সেখানে বাদ সাধে রেহানা বলে, ভাইয়া আপনি তো বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠানটা সেরে ফেলা উচিত। এখন আবার ওর পরীক্ষার জন্য যদি পিছিয়ে দেন তাহলে অনেকটা দেরি হয়ে যায় না? কোনো এক শুক্রবার দিলেই তো হবে, তাই না ভাইয়া? নাজিমউদ্দিন শিকদার বুঝলেন রেহানা যত দ্রুত সম্ভব বিষয়টা পাবলিক করতে চায়। নৌসিনের জন্য বিয়ের ডেট পিছিয়ে দেওয়ার প্রসঙ্গ আসায় মোহিনীর কেন জানি বেশ রাগ লাগলো। সে তৎক্ষণাৎ কিছু একটা ভেবে নৌসিনের ঘরের উদ্দেশ্যে গেল, যা সিএমের চোখ এড়ালো না। নৌসিন নিজের ঘরে মোহিনীকে দেখে একটু না বেশ অবাক হয়েছে। যে মেয়ে গত 2 দিন ধরে তার সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি, সে তার ঘরে হঠাৎ কোনো কিছু না বলে সোজা ঘরে ঢুকে গেল। খানিক রুক্ষ স্বরে বলল, এই মেয়ে, তোমার এক্ষুনি নিচে যাওয়া উচিত। নৌসিন বুঝতে পারল না তার কি বলা উচিত। তার তো এই 2 দিনে অন্তত নামটা জানার কথা, তবু ব্যবহারে এমন স্থিরই নৌসিনের বোধগম্য হলো না। তবু খানিক হাসার চেষ্টা করে বলল, ভাবি আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি কোনো কারণে বিরক্ত? নিচে আমার নীরবের বিয়ের অনুষ্ঠান নিয়ে কথা চলছে, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছ তুমি। কিন্তু ভাবি আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। তাহলে বাধা হলাম কিভাবে? এই মেয়ে, একদম বেশি কথা বলবে না। তোমার পরীক্ষা নিয়েই তো তোমার বাবা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে নিজে গিয়ে সবাইকে বলবে যে তোমার পরীক্ষার কোনো সমস্যা নেই। তোমার নৌসিনের কাছে এবার সবটা পরিষ্কার। তার পরীক্ষার জন্য নিশ্চয়ই বাবা চাচা অনুষ্ঠানটা পিছিয়ে দিতে চেয়েছিল। নৌসিনের ভেতর থেকে একটা তাচ্ছিল্য হাসি বেরিয়ে এলো। ভাবলো পুরনো কথা। বাবা চাচা মিলে ঠিক করেছিল নৌসিনের পরীক্ষার পরে তার আর নীরবের বিয়ে সম্পন্ন করবে। আরও কত কি। নৌসিন সেসব ভাবতে চায় না, তবুও কেন জানি চলে আসে তার ভাবনায়। নৌসিন আর কিছু না বলেই সোজা নিচের দিকে পা বাড়ালো। নিচে গিয়ে সবাইকে সালাম বিনিময় করে নৌসিন। মফিজ সাহেব আর লিয়ারা নৌসিনকে দেখে মুগ্ধ হয়। মফিজ সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, মাশাআল্লাহ মামুনি, কে তুমি? নাজিমউদ্দিন শিকদার প্রফুল্ল চিত্তে বললেন, আমার মেয়ে নৌসিন। এসো মামুনি, আমাদের সঙ্গে বসো। আসলে আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয় আঙ্কেল। আব্বু, শুনলাম আমার পরীক্ষার জন্য আপনার অনুষ্ঠানটা পিছিয়ে দিতে চাচ্ছেন। আব্বু, আমি একেবারে পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তাই এ নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই। তোমরা যথাসম্ভব অনুষ্ঠানের আয়োজন করো প্লিজ। এতে করে পরীক্ষার ভেতরে আমার মনটাও বেশ ভালো থাকবে, আনন্দ করতে পেরে ভালো লাগবে। তামান্না শিকদার মেয়ের দিকে তাকালেন। তিনি এই মেয়েটাকে বিন্দুমাত্র সান্ত্বনা দেননি, পাছে না আবার তিনি বেশি কষ্ট দিয়ে ফেলেন। মেয়েটার মনের খবর তিনি খুব ভালো করেই জানেন। মেয়েকে সান্ত্বনা দেবেন কি, তিনি তো স্বামী থেকে সান্ত্বনা নিতে ব্যস্ত। নাজিমউদ্দিন শিকদার তাকে এই বলে সান্ত্বনা দিল, আমাদের মেয়েটা অনেক স্ট্রং। তুমি এত ভেঙে পড়েছ কেন বলো তো? মেয়েটা কি তোমাকে কিছু বলেছে নাকি কান্না করেছে? ও আপনি বুঝবেন না,
মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখেছেন একবারও? এত বড় সিদ্ধান্তটা যদি মেয়েটার থেকে অন্তত গোপন রাখতে পারতাম, হয়তো মেয়েটা এত কষ্ট পেত না। আমরা মেয়েটাকে বিশ্বাস করতে পারিনি বলেই তো আরও বেশি কষ্ট দিয়ে ফেললাম। শান্ত হও নৌসিনের আম্মু, তুমি যদি এমন করে বলতে থাকো তাহলে আমি অপরাধ বোধে শেষ হয়ে যাব। সব কথা শেষে নাজিমুদ্দিন শিকদারও দীর্ঘশ্বাস ফেলেন। অনেক বড় ভুল হয়ে গেল। যার সঙ্গে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল, সেই তার বিয়েতে নাকি মেয়েটা আনন্দ করবে। অবশেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার মেয়ের বাড়িতে অনুষ্ঠান সম্পূর্ণ হবে, রবিবার ছেলের বাড়িতে। সমস্ত আলাপ আলোচনার পরেই বিদায় নিতে চেয়েছিলেন মোহিনীর বাবা মা। তাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, এই তো আধা ঘন্টার পথ হয়তো। আর নিজেদের গাড়ির ব্যবস্থা যেহেতু আছে, তাই শিকদার বাড়ির কর্তারা তাদেরকে একেবারে রাতের খাবার খাইয়ে ছাড়লেন। তাদেরকে থেকে যেতে বললেন। তারা এই ব্যাপারে নাকচ করে, কারণ তাদের ছোট্ট ছেলেটাকে রেখে এসেছে বাড়িতেই। যদিও বাড়িতে লোকজন আছে, তবুও তাদের যাওয়া উচিত। অনুষ্ঠান তো আর বেশি বাকি নেই। মেয়েকে সঙ্গে করে নিতে চেয়েছিলেন, তবে মোহিনী যেতে আগ্রহ প্রকাশ করেনি, আর না নীরব। নীরব তাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছেন মোহিনীকে সে বৃহস্পতিবার দিয়ে আসবে। রেহনাও ছেলেকে সমর্থন করে বলে, আপনি এই চিন্তা করবেন না ভাই সাহেব, মেয়ে যেহেতু আমাদের বাড়ির বউ, তো সেহেতু আমাদের বাড়িতেই থাকুক, সময় মতো দিয়ে আসা যাবে। মুফিস আর লিয়ারাও এ ব্যাপারে আর কিছু বলল না। সোমবার নৌসিনের পরীক্ষা শুরু, সে তার পড়াশোনায় ব্যস্ত। রবিবার সন্ধ্যায় মেহেরাব এলো নাবিলকে পড়াতে। সে গত সপ্তাহে গ্রামে গিয়েছিল, যার কারণে এ কদিন আসা হয়নি তার। মেহেরাব পড়াশোনা করে ছোটখাটো একটা চাকরিতে ঢুকেছে। নাবিলকে সে আরও 3 বছর আগে থেকে পড়ায়। তখন সে ছিল স্টুডেন্ট। চাকরি হওয়ার পরেও সে নাবিলকে পড়ানো ছাড়েনি, দুটো কারণে। প্রধান কারণ হলো নৌসিন, আর একটা কারণ হলো নাজিমুদ্দিন শিকদার বেশ অনুরোধ করেছেন যেন তার ছেলেকে পড়ানো না ছেড়ে দেয়। মেহরাব বেশ ভালো পড়ায়। আজকাল একজন ভালো টিচার ছেড়ে দিলে ভালো টিচার পাওয়া মুশকিল হয়ে যায়। সে যখন থেকে জানতে পারল নৌসিনের বিয়ে নীরবের সঙ্গে ঠিক করে রাখা, তখন থেকে সে আর নৌসিনকে মানানোর কোনো রকম চেষ্টাই করেনি। দূর থেকে এক পলক দেখার জন্যই সে এখানে আসে। যতদিন সে অন্য কারো নামে দলিলবদ্ধ না হয়, ততদিন তো দেখতে মানা নেই। পড়া শেষ হতে নাবিল খুব আনন্দের সাথে মেহরাবকে জানায়, জানেন স্যার, একটা খুশির খবর আছে। মেহরাব হাসি মুখে নাবিলের কাছ থেকে জানতে চায়, তুমি না বললে তো আমি জানতে পারবো না, তুমি বলো কি সেই খুশির খবর। আমাদের বড় ভাইয়া আছে না, নীরব ভাইয়া, সে তো বাড়িতে এসেছে। নীরব এসেছে শুনেই মেহরাবের কলিজায় যেন কেউ খামচে ধরল। এখানে একটা মজার ব্যাপার আছে জানেন স্যার। কি স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি, তুমি বলো মজার ব্যাপারটা কি। নীরব ভাই কিন্তু একা আসেনি, সাথে করে সুন্দরী ভাবিও নিয়ে এসেছে। মেহরাবের কাছে নাবিলের কথাটা যেন একটি আশার আলো দেখাতে চাইল। মেহরাব খানিক উত্তেজিত হয়ে বলল, মানে ভাইয়া বিয়ে করে একেবারে ভাবি নিয়ে এসেছে। এই নিয়ে তো বাড়িতে দুদিন সবার মন খারাপ ছিল। মেহরাব নিজের আনন্দটা আটকে রাখতে পারল না, অতি উৎসাহিত হয়ে নাবিলকে জড়িয়ে ধরল। সময় কখনো থেমে থাকে না, সে তার নিজস্ব গতিতে চলতেই থাকে। খারাপ সময় যখন আসে তখন মনে হয় দিনগুলো যেন কাটছেই না, কিন্তু না, দিন কাটে, সময়ও কাটে, খারাপ সময়ও কেটে যায়, শুধু সময়টা দীর্ঘ মনে হয়। আবার আনন্দের মুহূর্ত যখন আসে সেই সময়টা মনে হয় যেন খুব দ্রুতই কেটে যায়। নৌসিনের পরীক্ষা শুরু হলো, যদিও তার মনের অবস্থা সে কাউকে বোঝাতে দেয়নি। হয়তো বাবা মার চোখ ফাঁকি দিতে পারেনি, তবে নৌসিন যথেষ্ট স্ট্রং। সে কোনোভাবেই তার বাবা মাকে অসম্মান করতে চায় না, কোনো কারণেই না। তার জন্য সে যা করার তাই করবে। নৌসিন বরাবরই যথেষ্ট ভালো স্টুডেন্ট। বাবা মাকে তাকে অবশ্যই ভালো একটা ফলাফলের স্বপ্ন দেখে তাকে নিয়ে। নৌসিন তার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যেখানে তার কোনো মূল্য নেই, সেই কারণটার জন্য কষ্ট পেয়ে সে মোটেও তার বাবা মায়ের স্বপ্নটাকে ভেঙে দিতে চায় না। আর মিষ্টির মতো এত মিষ্টি একটা বন্ধু যারা আছে, সে কখনো কষ্টে থাকতেই পারে না। নৌসিন সারাদিন বইয়ে ডুবে থাকে। চারদিকে কোথায় কি হচ্ছে তা নিয়ে তার মোটেও মাথা ঘামায় না। চিঠিগুলো তার উপহার স্বরূপ, আর উপহারগুলো সে সযত্নে তুলে রেখেছে।
সময় তাকে আসল ঠিকানায় পৌঁছে দেবে এই ভাবনারই তার ভিতর। এখন এগুলো নিয়ে মাথা ঘামিয়ে সব কিছু গুছিয়ে ফেলার কোনো মানেই হয় না। ফলস্বরূপ তার প্রথম পরীক্ষাটা খুব ভালো হয়। নাজিমউদ্দিন শিকদার আর তামান্না শিকদার মেয়েকে নিয়ে যতটা দুশ্চিন্তা করছিলেন তা নিমিষে কেটে যায়। তাদের মেয়েটা সোনার টুকরা, এমন একটা মেয়ে আল্লাহ তাদের ঘরে পাঠিয়েছেন হাজার চাওয়ার পরে। মেয়েটা তাদের নেয়ামত। মেয়েটা কষ্ট পেলে তাদের দুনিয়া অন্ধকার হয়ে যায়, এমন ভুল তারা কখনোই করবেন না। সিয়ামের সঙ্গে নৌসিনের প্রতিদিনই দেখা হয়, তবে সে কখনো বিরক্ত করে না, আর না তো কোনো রকম ইঙ্গিত সে এখন দেয়। তার চোখে হাজারো কথা, তবে নৌসিন তো কখনো তার চোখের দিকে তাকায় না। সিয়াম এই মুহূর্তে চায় না নৌসিন কোনোভাবে পড়ালেখা রেখে অন্যদিকে মন পড়ে যাক, অন্য কিছু ভাবুক। নৌসিনকে সামনাসামনি মন ভরে দেখতে পারছে, এটাই তার কাছে অনেক। প্রতিবেলা খাবার একই টেবিলে খাচ্ছে। সিয়ামের পাশের রুমটা নাবিলের, এর পরের রুমটাই নৌসিনের, যার কারণে সে যে কোনো বাহানায় যখন তখন নৌসিনকে দেখতে পারে, যা তার কাছে অনেক কিছু। তবে সিয়ামের ভাবনার শেষ নেই। নৌসিনের পরীক্ষা শেষ হতে হতে প্রায় মাসখানেক লেগে যাবে। এই এতগুলো দিন এখানে এভাবে পড়ে থাকাটাও তার কাছে কেমন অস্বস্তিকর হয়ে উঠেছে। যদিও সে এতটুকু বুঝতে পেরেছে সে এখানে মাসের পর মাস পড়ে থাকলেও এই বাড়ির লোকগুলো বিরক্ত হবে না। নাজিমউদ্দিন শিকদার আর নাসির শিকদার, এই দুই ভাইয়ের মতো মানুষ এই স্বার্থপর দুনিয়ায় খুব কমই পাওয়া যায়। মেহরাব নাবিলের থেকে সেই কথা শোনার পর নৌসিনকে সেদিন একবার দেখার সুযোগ হয়েছিল। সেদিন অবশ্য সবার সঙ্গে কুশল বিনিময় করেছিল, কারণ সে প্রায় সপ্তাহখানেক পর এসেছিল। মেহরাব যথেষ্ট শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে, যার কারণে এ বাড়ির সবাই তাকে বেশ ভালোবাসে। সিয়ামকে দেখে অবশ্য তার মনে একটা ভয় কাজ করছে, আবার নিজেকে এই বলে সান্ত্বনা দিল, নৌসিন মোটেও সেরকম মেয়ে নয়, সে ভীষণ পড়াকু মেয়ে। এখন তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই মুহূর্তে সে অন্যদিকে খেয়াল দেবে না। আর বিদেশি একটা ছেলে এই দেশে এসে হুট করে একটা মেয়েকে ভালোবেসে ফেলবে না নিশ্চয়ই। এরপর দুদিন হয়ে গেল আর দেখতে পায়নি নৌসিনকে। মেহরাব জানে সে এখন পড়া নিয়ে ব্যস্ত, তবুও তার মন ছটফট করে। শিকদার বাড়ির অনুষ্ঠানে মেহরাবকেও তার পরিবার সহ দাওয়াত দেওয়া হয়েছে। বাবা ছাড়া মধ্যবিত্ত পরিবারের ছেলে মেহরাব। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। বড় ভাই বিয়ে করেছে, গ্রামেই মা আর স্ত্রীকে নিয়ে থাকেন। গ্রামের টুকটাক কাজ করে, তাদের সংসার সুন্দরভাবে কেটে যায়। ছোট ভাইকে ভালোভাবে শিক্ষিত বানানোর জন্য মেহরাবের বড় ভাই মাহিন ছোট ভাইকে শহরে পাঠিয়ে পড়াশোনা করায়। মেহরাবও সফল হয়ে এখন ছোটোখাটো চাকরি পেয়ে তাদেরকে সাহায্য করে। নিজের প্রিয় মানুষকে হারাতে হারাতে একটা সুযোগ পেয়েছে পাওয়ার। মেহরাবও আর কোনো দেরি করতে চায় না। আবার এখন এই মুহূর্তে বলাও যাচ্ছে না নৌসিনের পরীক্ষার কারণে, তবুও সে সিদ্ধান্ত নিয়েছে মাকে আর ভাইকে সে সব জানাবে। মেহরাব এই শহরে ছোটোখাটো একটা মেসেই থাকে। নাজিমউদ্দিন শিকদার অবশ্য বলেছিলেন শিকদার বাড়িতে থেকে যেতে, মেহরাব সম্মানের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এত বড় ঘরের মেয়ে হয়তো তার মতো মধ্যবিত্ত ঘরের ছেলের হাতে তুলে দিতে চাইবে না, তবুও সে আপ্রাণ চেষ্টা করবে। প্রয়োজনে এই শহরেই উন্নত মানের একটা ছোটোখাটো বাসা নিয়ে থেকে যাবে, যাতে প্রিয় মানুষটার কোনো কষ্ট না হয়। সে তো তার একতরফা ভালোবাসাকে মেনে নিয়েছিল, প্রকৃতি তাকে আরও একটা সুযোগ দেখিয়েছে। মেহরাবের ভাবনা এত দূর আগানোতে সে আটকে ওঠে। এত দূর কেন ভেবে ফেলেছি, যদি না পাই তখন তো ভীষণ কষ্ট হবে। নিজের ভাবনার মেহরাব নিজেই বিরক্ত হয়। প্রয়োজনে সে পায়ে পড়বে। মেহরাব ক্লান্ত দেহটা ম্যাচের ছোট্ট শক্ত বিছানে এলিয়ে দিয়ে আকাশ পাতাল ভাবছিল। সে চট করে উঠে বসে, ভাবে না আর দেরি করা চলবে না। এই ভেবে সে ফোন করে তার মাকে সবকিছু খুলে বলে। মেহরাবের মা রহিমা বেগম সংকোচ মনোভাব নিয়ে বলেন, এত বড় ঘরের মেয়ে, কি তুই সুখী হবি বাবা মেয়েকে বিয়ে করে? তুমি শুধু মেয়েটাকে আমার করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো আর ব্যবস্থা করো। ও খুব ভালো মেয়ে, একবার আমার হয়ে গেলে আমি খুব ভালো থাকবো মা। দাওয়াত তো পেয়ে গেছো মা, তুমি ভাইয়াকে নিয়ে চলে আসবে আর নৌসিনের বাবার সঙ্গে কথা বলবে। বাড়িতে একটা অনুষ্ঠানের ঝামেলা, তার ওপরে মেয়েটার পরীক্ষা, এই সময় বলাটা কি ঠিক হবে? হবে মা, দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না মা?
আমি একটু ভালো থাকতে চাই। রহিমা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। ভাবলেন ছেলেটা শহরে গিয়ে মানুষ হয়েছে ঠিকই, তবে ভয়াবহ এক অসুখে পড়ে গেছে। ছেলেটা সুস্থ হয়ে ফিরে আসবে তো তার কোলে। মা, ঠিক আছে বাবা, আমরা আসব। কথা বলা শেষ করে মেহরাব সারা ঘরমায় পায়চারি করছে। তার ভীষণ অস্থির লাগছে। শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক হবে তো? মফিজ সাহেব নিজের একজন আত্মীয় স্বজন আর ছেলে মেয়ে নিয়ে এসেছেন শিকদার বাড়িতে। সেদিন তো শুধু তারা দুজনে এসেছিল, যেহেতু এই বাড়িতে আত্মীয়তা হয়ে গেছে, সামনে আরও হবে, তাই আত্মীয় স্বজন নিয়ে একেবারে এসেছেন দেখা করতে। সঙ্গে কিছু আলোচনাও সেরে নেবেন, আর পারলে মেয়েটাকেও নিয়ে যাবেন। যেহেতু 2 দিন পর আনুষ্ঠানিক বিয়ে হবে, এ বাড়িতে মেয়েটা আসবে, তাই 2 দিন আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মোহিনী দেশে এসেছে, অথচ তার ভাই বাবা মার সঙ্গে একবারও দেখা করার কথা ভাবনাও আসেনি। সে তো তার লাইফ নিয়ে ব্যস্ত। নিজের লাইফ সেটেল করার জন্য বাবা মাকে ডেকে নিয়েছে, 2 দিন আগে দেখা করেছে। কিন্তু ভাইয়ের কথা কি একবারও মনে পড়ল না? এসব ভেবে ছোট্ট মুরাদের বেশ অভিমান হয়। তার বোনকে দেখার জন্য হৃদয় বেকুল। বাবা মাও যে কষ্ট পায় বোনের ব্যবহারে, তাও মুরাদ বোঝে। শিকদার বাড়িতে মোহিনীর পরিবার এলে সবাই তাদের আপ্যায়নে লেগে পড়ে। বাবা ভাই আসাতে মোহিনীর ভেতর কেমন যেন উচ্ছ্বাস দেখা যায় না। মুরাদ বোনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, আপু কেমন আছো? ভালো, তুই? তোমার কি আমাদের কথা মনে পড়ে না? এসব আবার কেমন কথা? না কিছু না, আজকে কিন্তু তুমি আমাদের সঙ্গে বাড়ি চলে যাবে আপু। কি আপু আপু করছিস? আজকাল স্মার্ট যুগে এসব ডাকে আনস্মার্টরা মিস বলে ডাকবি, সিস বলে ডাকবি। আমার তোমাকে আপু ডাকতে অনেক ভালো লাগে। আজ কিন্তু তুমি আমাদের সঙ্গে যাচ্ছ। মুফিজ সাহেবও বলেন, হ্যাঁ মামনি, তুমি আজকে আমাদের সঙ্গে যাচ্ছ। সরি ড্যাড, সেদিন তো নীরব তোমাদেরকে বলেই দিয়েছে আমি আমার সময় মতো পৌঁছে যাব। তোমার কি আমাদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে না মামনি? প্লিজ দ্যাট ইমোশনাল কথাবার্তা বলো না। এক্সকিউজ মি বলেই মোহিনী সেখান থেকে চলে যায়। মুরাদের মনটা খারাপ হয়ে যায়। নাবিল মুরাদের পাশে গিয়ে বসে। তারা পরিচিত হয়ে নেয়। একই বয়সে একই ক্লাসের হয়ে খুব দ্রুতই তারা বন্ধুত্বে পরিণত হয়ে যায়। নাবিল বলে, মন খারাপ কেন? সামনে তোমার আপুর বিয়ের অনুষ্ঠান, আর ভাইয়ের কত মজা হবে বলো তো। মুরাদ মন খারাপ করে বলে, আপু তো আমার সঙ্গে সেভাবেই কথাই বলছে না, তে ভালো লাগছে না। আচ্ছা, তোমার আপু আছে? হ্যাঁ, আমার 2টা আপু। বড় আপু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও আপুকে অনেক বেশি ভালোবাসি। আর আমার ছোট আপুর মেজাজটা একটু খিটখিটে, তাই ওর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া লেগে যায়। যেন আমার বড় আপুর একটা মিষ্টি পাখি আছে, ও কিন্তু কথা বলতে পারে। তাই পাখি কথা বলে এরকম আমি শুনেছি, ভিডিও দেখেছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। তাহলে চলো আমার আপুর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেই। আপু খুব ভালো। আর মিষ্টির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেই। মিষ্টিকে? আপুর পাখিটার নাম মিষ্টি। চলো, আমার তো এখনই তর সইছে না। এরপর মুরাদ মুফিজকে উদ্দেশ্য করে বলে, আব্বু আমি একটু নাবিলের বাড়িটা ঘুরে দেখছি, তুমি প্রয়োজনে আমাকে ডেকে নিও। নাজিমুদ্দিন শিকদার মুফিজ সাহেবকে কিছু বলতে না দিয়ে নিজে বলেন, হ্যাঁ বাবা, তুমি যাও, ঘুরে ঘুরে দেখো। নাবিল মেহমানকে সাবধানে রেখো। ঠিক আছে আব্বু, আমরা এখন আপুর ঘরে যাব, মিষ্টির সঙ্গে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আপুকে বেশি বিরক্ত করো না। মুফিজ সাহেবের আসার পর থেকেই বারবার নৌসিনের কথা মনে হচ্ছিল অদ্ভুতভাবে। তবে তিনি জিজ্ঞেস করেনি, ভেবেছিল হয়তো মেয়েটা নিচে আসবে। এবার আর জিজ্ঞেস না করে পারলেন না। ভাই সাহেব, নৌসিন মামনিকে দেখছি না যে। আর বলবেন না, মেয়েটার পরীক্ষাতে পড়া নিয়েই ডুবে আছে। পরীক্ষা তো একটা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মফিজ সাহেব ইচ্ছে করছে মেয়েটাকে একবার দেখতে। নৌসিন পড়ার টেবিলে তার সম্পূর্ণ মনোযোগ বইয়ে তার কাঁধে চুপচাপ শান্তভাবে বসে আছে মিষ্টি। নাবিল বোনের ঘরে ঢোকার আগে অনুমতি চাইল, আপু আসবো? দেখো মেহমান নিয়ে এসেছি। নৌসিন ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। নাবিলের সাথে অপরিচিত একটা ছেলেকে দেখে পড়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। নৌসিন বলল, আয় ভাই, ভিতরে আয়। বোনের ঘরে আসতে আবার অনুমতি নিতে হবে না তোর? মেহমান নিয়ে বাইরে দাঁড়িয়ে রইলি কেন? নাবিল মুরাদের হাত ধরে বোনের ঘরের ভিতরে ঢুকে গেল। মুরাদ অবাক হলো। সে একবার তার বোনের ঘরে না ঢুকে বলেছিল, তখন মোহিনী কিছু একটা করছিল। তার সে কি রাগ, অনুমতি ছাড়া কিভাবে ঘরে ঢোকে?
নৌসিন মুরাদের দিকে তাকালে তার দৃষ্টি স্থির হলো। মনের ভেতর কেমন একটা অনুভূতি হলো। তার একটা অদ্ভুত ইচ্ছে হলো মুরাদকে জড়িয়ে ধরে খানিক আদর করতে মন চাইল, ঠিক যেমনটা নাবিলকে দেখলে তার ইচ্ছে হয়। আপু আমার নতুন ফ্রেন্ড। নৌসিন হাসি মুখে ওদের সাথে এগিয়ে গেল, মুরাদের গাল আলতো করে টেনে দিয়ে বলল, ওয়াও তুমি কি কিউট ভাই, এই কিউটটাকে কোথায় পেলি, কি নাম তোমার? এভাবে গাল টেনে দেয় মুরাদ খানিক লজ্জা পেল, ভাবলো ইস আমি কি বাচ্চা নাকি। নাবিল উৎসাহিত কণ্ঠে বলল, আপু ও মুরাদ নতুন ভাবির ভাই, তোমার সঙ্গে আলাপ করাতে নিয়ে এলাম, আর মিষ্টির সঙ্গেও। মুরাদ বায়না সুরে বলল, আমি কি আপনাকে তুমি করে আর আপু বলে ডাকতে পারি? নৌসিনের কাছে আবদারটা খুব আদুরে মনে হচ্ছে যেন তারা কতদিনের পরিচিত, অথচ তাদের আজই দেখা। নৌসিন হাসি মুখে বলল, অবশ্যই। ওদের দুজনের হাত ধরে নিজের খাটে নিয়ে বসালো, বলল, অবশ্যই তুমি আমাকে আপু বলে ডাকতে পারো, তুমি এখন থেকে আমার আর একটা ছোট ভাই। মুরাদের মুখের হাসি প্রশস্ত হলো, বলল, আপু তোমার ওই পাখিটা নাকি কথা বলে? হ্যাঁ মিষ্টি, এই হচ্ছে মুরাদ, তোর আর একটা খেলার নতুন সাথী। তখন মিষ্টি তার মিষ্টি ভাষায় বলে উঠল, মুরাদ 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 ভালো। পাখির মুখের কথাগুলো মুরাদ অবাক হয়ে গেল, বলল, আপু ওকে একটু আমি ধরবো? নৌসিন আর কিছু বলার অপেক্ষা না করে মিষ্টি উড়ে গিয়ে মুরাদের কাঁধে বসলো, বলল, নাবিল পচা, মুরাদ ভালো। নাবিল চটে গিয়ে বলল, মিষ্টি তোকে কিন্তু আমিও আর একটুও ভালোবাসবো না, নাবিল পচা। আচ্ছা ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না, চলো আমরা সবাই মিলে আনন্দ করি। আপু তুমি তো পড়ছিলে, নিশ্চয়ই বিরক্ত করছি আমরা তোমাকে? মোটেও না, যত আনন্দ তত ভালো লাগা, আর যত ভালো লাগা তত ভালো পড়াশোনা। চলো আমরা ছাদ থেকে ঘুরে আসি। মুরাদ তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? আমি কি বলে ডাকলে তোমার ভালো লাগবে? আপু তুমি আমাকে ভাই বলে ডাকবে। নৌসিন মিষ্টি হেসে বলল, আচ্ছা আমি যখন ভাই বলে ডাকবো তোরা দুজন ছুটে আমার কাছে চলে আসবি। আমার দুটো ভাই নাবিল আর মুরাদ দুজনেই চিল্লিয়ে উঠল, ইয়ে ঠিক আছে আপু। ওরা তিনজন দৌড়ে ছাদে যাচ্ছে, ওদের মাথার উপরে ডানা ঝাপটাচ্ছে মিষ্টি। ছাদে এসে মুরাদ অবাক হয়ে যায়। ওরা দৌড়ে ছাদে আসার সঙ্গে সঙ্গে কবুতরগুলো ডানা ঝাপটাতে শুরু করে, যা তাদের মন আরও প্রফুল্ল করে। নৌসিন ওদের সঙ্গে ছোটাছুটি করতে করতে হঠাৎ তার লম্বা গাউনে পা বেঁধে পড়ে যেতে নেয়। খোলা ছাদের আশেপাশে কোনো কিছু ধরার মতো না পেয়ে নৌসিন চোখ খিচে বন্ধ করে নেয় আর অপেক্ষা করে ব্যথা পাওয়ার জন্য। তবে সে তার শরীরে কোথাও বিন্দুমাত্র ব্যথার অনুভূতি পায় না। এই মুহূর্তে তার অনুভূতিটা ভিন্ন, যার সঙ্গে সে নতুন পরিচিত। কোনো একটা শক্ত কিছু তার কোমর পেঁচিয়ে ধরেছে, সে কিছু একটা ধরে আছে। এই খোলা ছাদে সে কি ধরল ভেবেই সে চোখ খুলে ফেলে। সামনেই দেখতে পায় একজোড়া চোখ, যেই চোখে গভীর সমুদ্রের ঢেউ। নৌসিনের হঠাৎ মনে হলো তার শরীরের সমস্ত শক্তি কেমন যেন হ্রাস পাচ্ছে, বুকের ভেতর কাঁপছে। তার সামনের চোখ জোড়া এমন তাকিয়ে থাকতে পারছে না, চোখ ফেরাতেও পারছে না। সিয়ামের চোখ স্থির শান্ত, সেও জোরে জোরে শ্বাস নিচ্ছে। হৃৎপিণ্ডটা খুব বাজেভাবে লাফাচ্ছে, যেন বাইরে বেরিয়ে আসবে। সেই শব্দ শুনে মনে হয় নৌসিনের কানেও যাচ্ছে। নৌসিন ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা জানান দিচ্ছে। তার নাকে ভেসে আসছে অপরিচিত কিন্তু পরিচিত একটা সুঘ্রাণ। এই ঘ্রাণটা সে প্রথম পেয়েছিল তার ঘরের গিফট বক্স আর সিরকুটগুলো থেকে। সেদিন ঘ্রাণটা সম্পূর্ণ অপরিচিত ছিল, আজ সেই একই ঘ্রাণ সে পাচ্ছে সামনে থাকা মানুষটার শরীর থেকে। নৌসিন ভাবছে কিভাবে সম্ভব, তারা তো পরিচিত নয়, আগে কখনোই তাদের দেখা হয়নি। তাহলে চিঠিতে যে লেখা ছিল আমি তার চোখের ঘুম কেড়ে নিয়েছি অনেক আগেই, নাকি আমার কোথাও ভুল হচ্ছে? তাদের একে অপরের দৃষ্টি বিনিময় কতটা সময় কেটে গেল সেদিকে তাদের কোনো খেয়াল নেই। তাদের ধ্যান ভাঙলো তখন নাবিল মুরাদ বলে উঠল, আপু তুমি ঠিক আছো? ভাইয়া তুমি সময় মতো না এলে তো কি হয়ে যেত। সিয়ামের হুঁশ ফিরতে সে নৌসিনকে সোজা করে দাঁড় করিয়ে চোখ বন্ধ করে এক হাত দিয়ে নিজের চুল টেনে ধরে, নিজেকে একটুখানি শান্ত করে নেয়। ফের চোখ মেলে তাকায় নৌসিনের দিকে, খানিক ধমকে সুরে বলে, এই মেয়ে এত ছটফট করছো কেন? হ্যাঁ এখনই তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছিলে।
সিয়ামের ধমকে নৌসিন খানিকটা কেঁপে উঠল, কপালে ভাঁজ ফেলে গাল ফুলিয়ে বলল, আশ্চর্য, আপনি আমাকে বকছেন কেন? তো কি করব, এখনই তো পড়ে যেতে, ল্যাংড়া হয়ে যেতে। শেষের দুর্ভাগ্যটা তো সে আমার কপালই হতো। নৌসিন অবাক হয়ে তাকালো সিয়ামের মুখপানে। কি বলেন আপনি? ল্যাংড়া হয়ে যেত মানে কি? এইটুকু জায়গায় পড়লে কেউ ল্যাংড়া হয়ে যায় নাকি? একটুখানি ব্যথা পেতাম তাতে আপনার কি? হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, এতে আপনার কপালে দুর্ভাগ্য হতো মানে কি বলতে চাইছেন আপনি? এই তোমার ভাবনা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, তোমার সামনে এই মুহূর্তে কে দাঁড়িয়ে আছে? আপনি? নাবিল মুরাদ। তো তোমার মতো এত ভারী মানুষটা কি এই দুটো বাচ্চা তুলতে পারতো? এই, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, এখনো বুঝতে পারছো না? শোনো, আমি বুঝে বলছি। তুমি এখানে পড়ে হয়তো পা নয়তো তোমার কোমর ভাঙতে, তারপর তোমাকে তুলে তো এখান থেকে আমাকে নিয়ে যেতে হতো, আর সেটা অবশ্যই আমার জন্য একটা দুর্ভাগ্য ছিল। আল্লাহ রহম করেছেন এই বলে সিয়াম সেখান থেকে বিদায় নিল। সিয়ামের কথা শুনে নৌসিনের মুখ হা হয়ে গেল। এই কি বলে গেল এই বিদেশি বিলাই? তার কপালে দুর্ভাগ্য? আর আমি কি না কি ভেবে বসেছিলাম? মুরাদ আর নাবিলের দিকে তাকিয়ে বলল, তোর দুই ভাই থাকতে এই বিদেশি বিলে আমাকে ধরে কেমন করে? হ্যাঁ? নাবিল হেসে দিয়ে বলল, আপু তুমি ভাইয়াকে বিদেশি বিলে বলছো কেন? তো কি বলবো? আমাকে কতগুলো কথা শুনে গেল। মুরাদ বলল, নিশ্চয়ই তোমার সঙ্গে মজা করেছে আপু, এত চাপ নিও না। মিষ্টিকে সহ তিনজন ছাদে বসে অনেক আনন্দ মজা করলো। মুরাদের ভীষণ ভালো লাগছে, এত আনন্দ মজা এর আগে কখনোই সে করতে পারেনি। মুরাদ ভাবে তার জীবনটা কেমন জানি বন্দি জীবনের মতো, তার টাকা পয়সার ভোগ বিলাসিতার কোনো কিছুর অভাব নেই, তবে হাসি আনন্দ মজার বড্ড অভাব। কেন জানি তার বাবা মা তাকে কোথাও যেতেই দেয় না, আর না তো তারা সাথে করে নিয়ে যায়। কোনো বন্ধু বান্ধবের সঙ্গেও খুব একটা মিশতে দেয় না। আজও এখানে আসায় বেশ বেগ পোহাতে হয়েছে তাকে। শেষমেশ কাছাকাছি, আর এই বাড়িতে বেশ নিরাপত্তা আছে দেখে নিজেই বলে ছেলেকে নিয়ে এসেছেন মুফিজ সাহেব। নিচ থেকে ডাক পড়ল নাবিলের, স্যার এসেছে। তাই ওরা সবাই নিচে এলো। নিচের বিশাল ড্রয়িং রুমটায় সবাই উপস্থিত আছে। সবাই টুকটাক আলাপ আলোচনা করছে। সিঁড়ি দিয়ে ওরা তিনজন গল্প করতে করতে নামছে। মিষ্টিকে মুরাদ নিজের কাঁধে নিয়েছে। তার মতে একটু পরে তো চলেই যাবে, তাই সে একটু মিষ্টিকে নিজের কাছে রাখতে চায়। কিছু দূর নামতেই হঠাৎ মিষ্টি বলে উঠল, নসি বন্ধু। অন্যরকম একটা কণ্ঠস্বর শুনে পরিচিত অপরিচিত সবাই তাকালো সিঁড়ির দিকে। নৌসিন উপস্থিত সবার দিকে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করে মিষ্টি কাকে বন্ধু বলেছে। এখানে সবাই তো পরিচিত, অপরিচিত তো কেউ নেই। এখানে যারা বসা তাদের কাউকেই তো মিষ্টি আগে কখনই বন্ধু বলেনি, তাহলে কেই বন্ধু? উত্তর মিলল না নৌসিনের। যে কজন অপরিচিত তারা তো সবাই গুরুজন। নীরব যেন অনেক বেশি অবাক হলো। সে বাড়িতে আসার পর থেকে খুব একটা নৌসিনের মুখোমুখি তো হয়নি। এই পাখিটাকে বেশ কয়েকবার ডানা ঝাপটাতে দেখেছে, তবে পাখিটা যে কথা বলতে জানে সেটা সে ঘুণাক্ষরও টের পায়নি। পাখিটাকে নৌসিন কথা বলা শিখিয়েছে। মোহিনীও বেশ অবাক হয়। মুরাদ খুব আনন্দের সাথে বাবাকে উদ্দেশ্য করে বলে, দেখো আব্বু, এই আপুটার পাখিটা কথা বলে। নৌসিন মুফিজ সাহেবকে দেখে সালাম বিনিময় করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুনি, তুমি কেমন আছো? পরীক্ষা ভালো হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ আঙ্কেল, খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। মুরাদ খুব আনন্দ নিয়ে বলল, আব্বু এই আপুটাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। মুরাদের কথা শুনে সবাই মিষ্টি করে হাসলো। ভালো লাগলো না মোহিনীর এই মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা করছে কেন তার নিজের ভাই, সে ভেবে পেল না। নাজিমুদ্দিন শিকদার বলেন, হ্যাঁ বাবা নিশ্চয়ই যাবে, কিন্তু তোমার আপুর যে এখন পরীক্ষা চলছে, তুমি বরং থেকে যাও আপুর কাছে। আব্বু আমি থাকি আপুর কাছে। মুফিজ সাহেব অসহায় দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। তার ছেলেটাকে তিনি বন্দি জীবন উপহার দিয়েছেন, ছেলেটা সবার সঙ্গে কতটা মিশতে চায়। নাজিমুদ্দিন শিকদার মুফিজ সাহেবকে কিছু বলতে না দিয়ে বললেন, তুমি থেকে যাও বাবা, এতে তোমার বাবা কিছু বলবে না, আর তোমার আপু তো আছেই। মুফিজ সাহেব অসহায় কণ্ঠে বললেন, ছেলেটাকে রেখে গেলে ওর মা ভীষণ চিন্তিত হবে। আহা ভাই সাহেব, চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের বাড়িতে আপনার মেয়ে তো আছে, চিন্তা কিসের? তাছাড়া আমার আম্মাজান আছে না, ও কিন্তু বেশ ভালো খেয়াল রাখবে, ওর কোনো ত্রুটি হবে না। মুফিজ সাহেব আর কিছু বলার মতো খুঁজে পেলেন না।
সেই সিঁড়িতে পা দেয়া থেকে এখন পর্যন্ত এক মুহূর্তের জন্য মেহরাবের নজর নৌসিনের থেকে সরেনি, যার নজর এড়ায়নি সিয়ামের। রাগে তার চোখ লাল হয়ে যাচ্ছে, দুহাত মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। না, আর সহ্য করা যাচ্ছে না। নাবিল সিয়ামের কাছাকাছি দাঁড়ানো ছিল। নাবিলের হাত ধরে টেনে নিয়ে তার পাশে বসালো, কানে কানে বলল, সময় নষ্ট করছে কেন পিসি? তাড়াতাড়ি পড়তে যাও, পড়া শেষ করলে আমরা একসঙ্গে আড্ডা দিব, নইলে কিন্তু তুমি বাদ পড়ে যাবে। নাবিল তাড়াতাড়ি করে বলল, এই না না, একদম আমাকে বাদ দেবে না, তাহলে কিন্তু তোমার সঙ্গে কথাই বলবো না, আমি এক্ষুনি পড়তে যাচ্ছি। স্যার বলুন, আমরা রিডিং রুমে চাই, চলুন। মেহরাব ভীষণ অবাক লাগছে এখান থেকে যেতে। ইচ্ছে করছে না, ইচ্ছে করছে ওই মুখখানা আরও কিছুক্ষণ দেখতে। নৌসিন মফিজ সাহেবের সঙ্গে ভালো মন্দ কথা বলছে। সিয়াম মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে। সময় গড়িয়ে গেল, নৌসিনের পরীক্ষা আরও একটা শেষ হয়ে গেল। সেদিন মুরাদ থেকে গিয়েছিল। নৌসিনের সাথে সে এতটাই আপন হয়ে মিশে গিয়েছিল যে মোহিনী সেটা একটুও ভালো লাগলো না, কেন যেন তার ভীষণ হিংসা লাগলো। নৌসিনের আর মিষ্টির বন্ধুত্ব, মিষ্টির বলা কথা সবকিছুই মোহিনীর কাছে হিংসাজনক মনে হতে লাগলো। পরের দিন মোহিনী মুরাদকে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করলো, তবে বাড়ির লোকগুলোর জন্য সেটা পেরে ওঠেনি। মুরাদও যেতে নারাজ ছিল। দুদিন পর মফিজ সাহেব নিজে আসেন ছেলেকে নেওয়ার জন্য। মোহিনী যেতে না চাইলেও তাকে সঙ্গে করে নিয়ে গেলেন জোর করে। নীরব বাড়িতে আসার পর থেকেই নৌসিন তাকে যথেষ্ট এড়িয়ে চলে। তাদের সঙ্গে কথাবার্তা হয়নি বললেই চলে। নৌসিন সে সুযোগ দেয়নি। মোহিনী যেদিন গেল বিকেলে নৌসিন ছাদে মিষ্টির সঙ্গে কথা বলছিল। নীরব তখন ছাদে গেল। নীরব কিছুক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো। মিষ্টি খানিকটা তাচ্ছিল্য মিশে বলল, কিরে, মানুষের পাত্তা না পেয়ে পশু পাখি নিয়ে থাকিস দেখছি। আচমকাই নীরবের কথা শুনে চমকে ওঠে নৌসিন। নৌসিন এই লোকটার সঙ্গে কিছুতেই তর্কে জড়াতে চায় না, তাই পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আরে বাহ, ইগনোর করছিস তুই, তাও আবার আমাকে? সেধে কথা বলছি বলে কি দাম বেড়ে গেল নাকি? নৌসিন চরম বিরক্ত হলো। ভাইয়া, ভাবি থাকাকালীন তো আপনি আমার সঙ্গে সেধেও কথা বলতে আসেননি, তাহলে এখন কেন? মনে হয় ভাবিকে ভীষণ ভয় পান যে বোনের সঙ্গে কথা বলা যায় না? একদমই না, ও নেই তাই সময় কাটছিল না বলেই তো ছাদে এলাম। তো তাই তোকে দেখলাম যে তুই, যাই হোক, পাখিটাকে কথা বলা শেখাতে সক্ষম হয়েছিস দেখছি, ভালো। অন্তত কিছু একটা আপন নিজের হওয়া উচিত। নৌসিনের কপালে ভাঁজ পড়ল। বলল, মানে? আমার তো আপন বলতে সব কিছু আছে ভাইয়া, বাবা মা ভাই বোন আর মিষ্টি আমার বন্ধু, ওকে আমি আমার সন্তানের মতো লালন পালন করি। নীরব একটা তাচ্ছিল্য হাসি দিল, যার মানে তৌসিন বুঝতে পারল না এখানে এত তাচ্ছিল্য করার কি আছে। এমন তাচ্ছিল্য ব্যবহারে কথাবার্তা তার বোনও বলে। আগামীকাল মোহিনীর বাবার বাড়িতে অনুষ্ঠান। এরপর মোহিনী বউ সাজে শিকদার বাড়িতে পা রাখবে। নৌসিনের কোনো ইচ্ছাই ছিল না সেখানে যাওয়ার। মুরাদ তাকে বারবার করে বলে দিয়েছে সে যেন অবশ্যই যায়, না হলে ভীষণ কষ্ট পাবে। না চাইতো নৌসিনকে যেতেই হবে। তাকে সব কিছু বলেছে। তার বাবা মা তাকে কোথাও যেতে দেয় না, বন্দি করে রাখে। কেন সে কারণটা আজও জানে না। এই বাড়িতে কাটানো দুদিন মুরাদের জন্য ছিল সেরা দুটো দিন, তাই নৌসিন যাবে। সে আবারও মুরাদকে এই বাড়িতে আনবে। ছেলেটাকে তারও ভীষণ ভালো লাগে, কাছাকাছি থাকতে অনেক ভালো লাগে। মোহিনী যে তা পছন্দ করে না সেটা নৌসিন বলছে, তবে তাতে খুব একটা পাত্তা নৌসিন দেয় না। ভাইকে দু চোখে দেখতে পারে না, সামান্য একটু ভালোবেসে কাছে টেনে নেয় না। সে আবার এই সামান্য বিষয়ে হিংসা করে। আশ্চর্য লাগে নৌসিনের কাছে। মোহিনীদের বাড়িতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। মেহরাবও এসেছে। তার মা ভাই আসবে শিকদার বাড়ির অনুষ্ঠানের দিন। নাজিমুদ্দিন শিকদারের অনুরোধে মেহরাব যাচ্ছে। নাজিমুদ্দিন শিকদার বার কয়েক না বললেই হয়তো যেতে পারত না সংকোচের কারণে, তবে মনে মনে তার যাওয়ার প্রবল ইচ্ছা শুধুমাত্র নৌসিনের জন্য। এ ব্যাপারে সিয়াম বেশ ভালোই অবগত হয়েছে। সিয়ামের ইচ্ছে করছে সে নৌসিন এই বাড়িতেই থেকে যাক। নৌসিন যখন যেতে চায়নি তখন সে ভেবে রেখেছিল তাহলে সেও যাবে না। মোহিনী আর নীরব তার বন্ধু, তাই যেতেই হয়। তবুও সে একটা অজুহাত দেখাতো। আর এখন নৌসিনকে নিয়েই তার যত চিন্তা। এমন একটা সময় নৌসিনের পরীক্ষাটা বেঁধে গেল। সে না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। সাদা শাড়ির উপরে হালকা পিঙ্ক কালারের স্যুট প্যান্ট,
পায়ে কালো শু, চোখে সানগ্লাস, হাতে দামি কালো বেল্টের ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে আসছে সিয়াম। ঘড়ি পড়তে পড়তে যখন তার চোখ জোড়া সামনে যায় তখন সে থমকে দাঁড়ায়। হালকা পিঙ্ক কালারের উপরে সাদা স্টোন বসানো সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা গাউন পরনে তার কাঙ্ক্ষিত নারী ঘর থেকে বেরিয়ে আসছে। কাঁধে শিফনের পিঙ্ক কালারের বড় ওড়নাটা পিন দিয়ে আটকানো, মাথায় আটকানো বড় একটা হিজাব যা তাকে সুন্দরভাবে ঢেকে রেখেছে। মুখে আছে একটা পিঙ্ক কালারের মাস্ক দেওয়া, চোখের নিচে হালকা করে একটু কাজল দেয়া আছে। ব্যাস, এই তো সিয়ামের মায়াবিনীর সাজ। নৌসিনকে এই ড্রেসে এতটা মুগ্ধ লাগবে সেটা সিয়ামের কল্পনাতে ছিল। সিয়ামের খানিক বিরক্ত লাগলো, কেন মাস্কটা খুলে পরে দেওয়া যেত না। নৌসিনের হাতে কালো একটা ঘড়ি, তবে নৌসিন খেয়াল করেননি যে তার ঘড়ি আর সিয়ামের ঘড়িটা একটা কাপল সেটের মতো। নৌসিন হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে আর তার লম্বা গাউনটা চারিপাশে হেলে দুলে ছড়িয়ে পড়ছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই দৃশ্য সিয়াম বারংবার তৈরি করবে বলে ভেবে রেখেছে। নৌসিন এগিয়ে আসতে আসতে হঠাৎ তার পা থেমে গেল। সামনে সিয়ামকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নৌসিন নজর খানিকক্ষণের জন্য থমকে গেল। ভাবলো, সুদর্শন পুরুষের গায়ে পিঙ্ক কালারের কি সুন্দর না মানিয়েছে, আবার সেই পারফিউমের ঘ্রাণ। হঠাৎ তার ভাবনারা এলোমেলো হয়ে গেল। একবার নিজের দিকে তাকাচ্ছে তো একবার সিয়ামের দিকে। সিয়াম তার মনোভাব বুঝতে পারলো, তার ভাবনা পাল্টে দেওয়ার জন্য বলল, আরে তোতা পাখির জননী যে, দাওয়াত কি শুধু জননী একাই খাবে নাকি তার তোতা পাখিকেও নিয়ে যাবে? অবশ্যই আমার মিষ্টিকে না নিয়ে যাব না, যেখানে আমার মিষ্টি যাবে না সেখানে আমিও যাব না। ও নাবিলের সঙ্গে আগেই নিচে গিয়েছে। ও আচ্ছা, তাহলে চলো আমরা এগিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে বলে সিয়াম সামনে পা বাড়ালো। নৌসিন তার পিছনে হাঁটতে শুরু করলো, তবে তার ভাবনা একটুও পাল্টে যায়নি। নৌসিন ভাবছে কিভাবে এরকমটা হতে পারে, দুজনের ড্রেসের কালার একই, অদ্ভুতভাবে ডিজাইনটাও কেমন যেন মিলে যাচ্ছে খুব করে, মনে হচ্ছে যেন সব সূক্ষ্মভাবে মিলিয়ে ড্রেস দুটো তৈরি করা।